তাহলে আজকে ক্লাস স্টার্ট করতেছি। আজকে হচ্ছে আমাদের জেরোর সেকেন্ড ক্লাস। আজকে আমরা যে টপিকগুলো কভার করব সেটা আগে একটু দেখে নিই। জেরোতে কিভাবে ট্যাক্স সেট আপ করতে হয়, কিভাবে কন্ট্যাক্ট অ্যাড করতে হয় ম্যানুয়ালি, এবং কিভাবে বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে হয়। তারপরে হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস কিভাবে অ্যাড করতে হয় ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে, ইনভয়েস সেটিং, তারপরে হচ্ছে অল কোডস, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ মানি, রিকারিং ইনভয়েস, এন্ড দেন হচ্ছে লাস্ট আমাদের রিপোর্ট জেনারেট কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাহলে সবার শুরুতে আমরা চলে যাই, সেটা হচ্ছে জেরোর ড্যাশবোর্ডে। জেরোর ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের প্রথম টপিকটা হচ্ছে ট্যাক্স সেটিং। এখন ট্যাক্স সেটিংসটা কোথায় খুঁজে পাবো, কেউ বলতে পারবেন? জেরোর ট্যাক্স সেটিংস, হ্যাঁ, অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে চলে যাই, দেখি পাওয়া যায় কিনা। এই যে ট্যাক্স রেট, তাহলে কোথা থেকে গেলাম? অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স থেকে সেখানে গেলাম অ্যাডভান্স সেটিংস এর ট্যাক্স রেট। ট্যাক্স রেট আমরা যখন একটা কোম্পানি ক্রিয়েট করছি 30 দিন মেয়াদের জন্য, তখন যে দেশের জন্য আমরা কোম্পানিটা ক্রিয়েট করছি সেই দেশের কিছু ট্যাক্স রেট বাই ডিফল্ট তারা দিয়ে দিবে। ঠিক আছে, সেই ট্যাক্স রেট গুলা যেগুলো লক তালা চিহ্ন দেওয়া সেগুলো কিন্তু কোনো কিছুই করা যাবে না। আপনি এটাকে চাইলে ডিলিট করতে পারবেন না, আপনি এডিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, কোনো কিছুই করা যাবে না। ঠিক আছে, বাকি যেগুলো আছে সেগুলো চাইলে আপনি এডিট করতে পারেন। ঠিক আছে, বাকিগুলো আপনি এডিট করতে পারেন, কিন্তু লক ডেট গুলা বা লক রেট গুলা আপনি চেঞ্জ করতে পারবেন। এখন ধরেন কোনো কারণে আপনার একটা ট্যাক্স রেট অ্যাড করার প্রয়োজন পড়তে পারে, তাহলে আপনি কি করবেন? প্লাস নিউ ট্যাক্স রেটে চলে যাবেন। ধরেন 10% সেলস ট্যাক্স আমরা অ্যাড করব। তাহলে সেল টাইপটা কি হবে? কার উপরে আমরা এই জিনিসটা ধরতেছি? সেলের উপরে ধরতেছি। তাহলে কম্পোনেন্ট অফ ভ্যাট থাকবে, রেটটা কত হবে? 10%। আরো যদি আপনি এটার সাথে আরো কোনো রেট অ্যাড করতে চান, অ্যাড এ কম্পোনেন্ট, তাহলে আরেকটা রেট আপনি অ্যাড করতে পারেন। ধরেন এটাও যদি আপনি ভ্যাট দেন, এটা রেটও যদি আপনি 10% দেন, দুইটা মিলে 20%। কেন হয়েছে বলেন তো? কম্পোনেন্ট জিনিসটা কি? আমরা যে কুইক বুকসে গ্রুপ ট্যাক্স দেখে আসছি না, দুইটা জিনিসের আলাদা আলাদা থাকে। সে দুইটা ট্যাক্স রেটটাকে একটা করে আমরা একবারে যদি ওই প্রোডাক্টের উপরে ট্যাক্স রেটটা ধরি। ধরেন আপনি কোন একটা মানে আর কি একটা অফারে কোনো জিনিস কিনতে গেছেন, সেখানে 4-5টা আইটেম আছে, সেই 4-5টা আইটেমের ট্যাক্স রেট এক এক টাইপের। এখন আপনার কি আলাদা আলাদা ক্যালকুলেশন না করে আপনি কি করলেন, একবারে ক্যালকুলেশন করার জন্য আপনি এমন একটা ট্যাক্স রেট অ্যাড করলেন যেটাতে কি ওই টোটাল জিনিসটার উপর ট্যাক্স রেট অ্যাড হয়ে যায়। সেটা হচ্ছে কি গ্রুপ ট্যাক্স রেট। সেটাই এইখানে জেরোর ভাষায় বলা হয় কম্পোনেন্ট। যাই হোক, আমার আর লাগবে না, আমরা জাস্ট 10% দিয়ে সেভ করে দিব। দেখেন 10% সেলস ভ্যাট, ট্যাক্সের 10%। আর এই ডান পাশে যে ওয়ার্ডটা বলা আছে অ্যাকাউন্টস ইউজিং ট্যাক্স রেট বাই ডিফল্ট, মানে এই 10% সেলস ভ্যাট ব্যবহার করে আমি জেরোতে কতগুলো অ্যাকাউন্টসে কাজ করছি সেটা আপনার ডান পাশে শো করবে। এখন পর্যন্ত কোনো কাজ করি না, এই জন্য জিরো দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন 20% ভ্যাট অন এক্সপেন্স, আমরা এটার উপরে কাজ করছি, তাহলে এটা ক্লিক করলে দেখা যাবে যে 20% ভ্যাট অন এক্সপেন্সও কি আমাদের সামনে শো করবে। কাজ করা যাবে। এই যে দেখেন ট্যাক্স রেট ব্যবহার করে কতগুলো চার্ট অফ অ্যাকাউন্টস করা হয়েছে, কোনো এডিট করা যাবে না, ডিলিট করা যাবে না। মানে এগুলো ব্যবহার করে কতগুলো চার্ট অফ অ্যাকাউন্টস ব্যবহার করছেন। এখন আপনি চাইলে এটাকে ক্লিক করে ডিলিটও করে দিতে পারেন, বা এটাকে ক্লিক করে আপনি এডিটও করতে পারেন। একদম সিম্পল কাজ, বাই ডিফল্ট করাই থাকবে। বাই ডিফল্ট আপনার যেই দেশের বা যেই ক্লায়েন্টের কাজ করবেন, সেখানে সে যখন মানে আর কি জেরোটা সাবস্ক্রিপশন করে পারচেজ করবে, তখন বাই ডিফল্ট ওই দেশ অনুযায়ী বা ওই স্টেট অনুযায়ী তারা ট্যাক্স রেটটাকে অ্যাড করে দিবে। এর পরবর্তী যদি এক্সট্রা করে অ্যাড করতে, দেন আমরা এই প্লাস নিউ ট্যাক্স রেটে গিয়ে অ্যাড করতে পারবো এভাবে। বলেন, কে কি কোশ্চেন করতে চাইছিলেন? এটা ট্যাক্স রেটটা অনলি ফিক্সড থাকবে অ্যাজ পার ওই দেশের গভর্নমেন্ট রুল, যে ট্যাক্স জি, মানে যে ভ্যালু ট্যালু যেগুলো আসে ওগুলো আমরা এডিট করতে পারবো, রেটটাকে এডিট করতে পারবো, এরকম কিছু কি? কোথায় যেগুলো লক আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে লকে
নেম চেঞ্জ করতে পারবেন, ট্যাক্সের টাইপ চেঞ্জ করতে পারবেন, কম্পোনেন্ট চেঞ্জ করতে পারবেন, বাট এটা চেঞ্জেবল। রেট চেঞ্জ এরকম কিছু? জি, রেট চেঞ্জেবল না। নামটা চেঞ্জ করতে পারেন, দেখেন নামটা এরকম চেঞ্জ কিন্তু ভাই করবেন। সে ট্রানজাকশন করছি, সেই ট্রানজাকশন দেখা গেল 20% মানে 10,000 টাকা ট্যাক্স হয়ে গেছে, ঠিক আছে? কোনো কারণে আমি ভাবলাম এটা আমি চেঞ্জ করবো, আমারটা আমি উত্তর পেয়ে গেছি। পেয়ে গেছেন? আচ্ছা, আচ্ছা। না আসলে একটা ইমার্জেন্সির জন্য ডাকছি তো। ওকে, তাহলে ট্যাক্স রেটটা বাই ডিফল্ট থাকবে যেগুলা ওই দেশের ক্লায়েন্টের, সে যখন সাবস্ক্রাইব করে কিনবে, এটা তার বাই ডিফল্ট থাকবে। এরপরেও যদি ট্যাক্স রেটটা অ্যাড করার প্রয়োজন হয়, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিলাম কিভাবে আমরা অ্যাড করতে পারি বা এটাকে এডিট করতে পারি বা ডিলিট করতে পারি। জাস্ট প্রসেসটা দেখানোর জন্য বেসিক্যালি। ঠিক আছে? হ্যাঁ, যেমন আমাদের দেশের কথা বলি, আমার দেশে এখন যদি বলে যে তফসিল ঈদের আপনার একটা ওয়ার্ড আছে, সেটা হলো 7.5%, ঠিক হুম, আছে? এটা কিন্তু এই অর্থ বছর পর্যন্ত ফিক্সড। হুম। হ্যাঁ, এখন যদি আমি ধরি উইকলি ইমপ্লিমেন্টেশন হতে দিস ইজ দ্য এইটা হলো শিখা, তার 7%, এটা একটু পরিবর্তন করতে পারে। বাট এটা যে ফিগার করে যেভাবে প্রোডাক্টটা যেটা আসবে, সেটা তো পরবর্তী আমরা যদি কোনো এডিট করতে তখন ওটা করা যেতে পারে। এই রেট অলওয়েজ ফিক্সড হবে একটা ট্যাক্স ইয়ার, হ্যাঁ, এরকম কিছু। এরকমই। ঠিক আছে? ওই জন্যে ওরা কিছু জিনিস লক করে রাখছে। বাকি যেগুলো আমাদের স্বাধীনতা দিছে, আমাদের প্রত্যেক বছর রুলস এন্ড রেগুলেশনে যখন চেঞ্জ হবে, আমরা সেগুলোকে অ্যাড করব। আবার যদি পরবর্তীতে সেখানে রেটে চেঞ্জের পরিবর্তন হয়, আমরা রেটটাকে চেঞ্জ করে নেব। ওকে, তাহলে ট্যাক্স রেটটা আমরা দেখলাম। এবার আসেন কন্টাক্ট। কন্টাক্টটা বেসিক্যালি কি, আমি প্রিভিয়াস প্রথম ক্লাসে আমি আলোচনা করছিলাম। কন্টাক্টটা হচ্ছে একটা কমন একটা আইটেম। আমরা যেরকম কুইক বুকসে সাপ্লায়ার এবং কাস্টমার নামক আলাদা আলাদা ব্যক্তিদেরকে আমরা সফটওয়্যারে ইম্পোর্ট করছি, কিন্তু জেরোর ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। জেরোর ক্ষেত্রে আমরা কন্টাক্ট হিসেবে অ্যাড করি, দেন আমরা ওই ব্যক্তিকে সাথে যদি সেলস রিলেটেড কোনো কাজ হয়, তাহলে আমরা সেলস রিলেটেডে গিয়ে তার নামটাকে আমরা কাস্টমার হিসেবে ইউজ করি। আর যদি পারচেজ রিলেটেড তার সাথে কোনো কাজ হয়, দেন সেটা আমরা কি করি, পারচেজ সেন্টারে গিয়ে তাকে আমরা সাপ্লায়ার হিসেবে কাজটা করব। কিন্তু আমাদের অ্যাড করতে হবে তাকে কন্টাক্ট হিসেবে, মানে কমন নাউন হিসেবে। প্রত্যেকের তো আমাদের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল নাম আছে, তাই না? কিন্তু সবার ঊর্ধ্বে গিয়ে কি আমরা মানুষ, তাই না? একটা কমন নাউন, কমন নাউনের মতো। তাহলে কন্টাক্টের অধীনে আমরা চলে যাব অল কন্টাক্টে। এটা কি আপনাদের অ্যাকাউন্ট না? এত কাজ করে রাখছি। কুইক বুকসে তো এই এক এক ব্যক্তি হয় সাপ্লায়ার হবে, না হলে এ, 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 পার্স- এ, এ, আপনার ক্রেতা বিক্রেতা একজন হবে, কিন্তু এখানে তো যে এক ব্যক্তি দুইটা রোল প্লে করতে পারবে, অবশ্যই কিন্তু কুইক বুকসে কিন্তু এটা পারা যেত না। না। আচ্ছা, এটা হচ্ছে আমার কন্টাক্ট সেন্টার। কন্টাক্ট সেন্টারে প্রথম অপশনটা হচ্ছে অল, যেখানে আমরা সকল ধরনের কন্টাক্টকে আমরা খুঁজে পাবো। তারপরে হচ্ছে কাস্টমার সেন্টার, যখন আমরা কাস্টমার রিলেটেড কোনো ফর্ম ব্যবহার করে কাউকে ব্যবহার করব, তাদেরকে আমরা এখানে দেখতে পাবো। দেন হচ্ছে সাপ্লায়ার, সাপ্লায়ার রিলেটেড যদি কোনো ফর্ম আমরা ব্যবহার করি, তাহলে আমরা সাপ্লায়ার্সে পাবো। আর যদি কাউকে আমার আর্কাইভ করে দিতে হয়, মানে আর কি সোজা কথা, তাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হয়, তাহলে আমরা আর্কাইভ সেন্টারে যেতে পারি। তারপর হচ্ছে গ্রুপস। এখন গ্রুপটা বলতে বেসিক্যালি কি বোঝায়, আমরা যখন মোবাইল ব্যবহার করি, আমাদের গ্রামীণ ফোন অনেক সময় দেয় গোল্ড এক ধরনের, তারপর প্লাটিনাম এক ব্যক্তিরা থাকে, সিলভার এক ব্যক্তিরা থাকে, আলাদা আলাদা গ্রুপ করা হয়। কেন করা হয়? যাতে তাদেরকে খুঁজে পেতে সহজ হয়। এখন আপনার ক্লায়েন্ট, সে কি করতে পারে, ৩টা ৪টা আপনাকে দিয়ে গ্রুপ ক্রিয়েট করাইতে পারে, বলতে পারে যে এই স্টেটের এই মানুষটা একটা গ্রুপে রাখো, বা এই মানুষদেরকে তুমি আরেকটা গ্রুপে রাখো। তার কন্ডিশন অনুযায়ী সে কি করতে পারে, গ্রুপ ক্রিয়েট করতে পারে। ঠিক আছে? তার কন্ডিশন অনুযায়ী। এখন গ্রুপটা যে করতে হবে ম্যান্ডেটরি না। গ্রুপটা করা হয় যাতে ওই শ্রেণীর মানুষদেরকে আমরা যাতে সহজে খুঁজে পেতে পারি, সেজন্য আমাদেরকে গ্রুপটা করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে স্মার্ট লিস্ট। স্মার্ট লিস্টে আমি বলি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আমরা যখন কোনো কিছু খুঁজে বের করি, খুঁজে বের করার জন্য আমাদের এই জিনিসটা অপশনটা কাজে লাগে। আপনার প্রায় ২-৩০০ কন্টাক্ট হয়ে গেছে। এখন সেখান থেকে আপনি চাচ্ছেন যে যাদের
পেমেন্টটা মানে ওভার ডিউটা 7 দিনের বেশি হয়ে গেছে, তাদেরকে খুঁজে বের করবেন। তাহলে এই যে 7 দিনের বেশি খুঁজে বের করার জন্য এই অপশনে যাবেন। এইজিং রিপোর্ট, হ্যাঁ, এইজিং রিপোর্ট, রিপোর্ট না, রিপোর্ট এইজিং। হ্যাঁ, এইজিং রিপোর্ট হবে সেটা তো আলাদা কথা, কিন্তু আমি বোঝাতে যাচ্ছি আমি কাউকে খুঁজে বের করতে চাচ্ছি যাদের ওভার ডিউটা 7 দিন ক্রস করে ফেলছে। তারপর আমি এমন ব্যক্তিদেরকে খুঁজে বের করতে যাচ্ছি যাদের আউটস্ট্যান্ডিংটা কি 30 দিনের বেশি হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হয় শর্টকাট বা সার্চিং অপশন বা ফিল্টারিং, আমরা যে কোনো নামে এটাকে ডাকতে পারি। তাহলে এবার আসেন কন্টাক্টের আন্ডারে আমরা নিউ কন্টাক্টে চলে যাব। নিউ কন্টাক্টে যাওয়ার পরে অনেক ডিটেলস, ঠিক একইভাবে আমরা কুইক বুকসে যেভাবে করে আসছিলাম, শুধুমাত্র ডিসপ্লে নেমটা কি দেওয়া ম্যান্ডেটরি, এছাড়া বাকি কোনো কিছুই কি ম্যান্ডেটরি ছিল না, তাই তো? তো এখন ডিসপ্লে নেমটা এখানে নাম আসছে হচ্ছে কন্ট্যাক্ট নেম। এখন ধরেন তো আমি আমার নামটাকে যদি সেভ করতে চাই, কন্ট্যাক্ট হিসেবে আমি অ্যাড করব, আমার কাছে আর অন্য কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, জাস্ট সেভ এন্ড ক্লোজ করে দিলাম। আর অন্য কোনো ইনফরমেশন নাই। আমার কি অন্য কোনো ইনফরমেশন রাখা ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না। শুধুমাত্র ডিসপ্লে নাম, এই যে দেখেন কন্ট্যাক্টর, সে কোথায় আছে? অল লিস্টের ভিতরে কন্ট্যাক্টরটা আছে, ঠিক আছে? এখন আমরা এটাকে চাইলে এডিট কিভাবে করবে, 3 ডট অপশন থেকে চাইলে এটাকে এডিট করতে পারি, চাইলে এটাকে কি করতে পারি, আর্কাইভ করতে পারি, মানে আর কি সেটা ওয়ান কাইন্ড অফ ইনঅ্যাক্টিভ করে দেওয়া সেই কন্ট্যাক্টরকে। আচ্ছা, এখন আসেন আমরা যদি বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে চাই, তাহলে 3 ডট অপশন থেকে আমার কাছে 3টা অপশন তারা দেখাচ্ছে, একটা হচ্ছে ইম্পোর্ট, একটা হচ্ছে এক্সপোর্ট, একটা হচ্ছে সেন্ড স্টেটমেন্ট। আমরা যে ওই যে স্টেটমেন্ট করা দেখে আসছিলাম কুইক বুকসে, ঠিক একইভাবে এখানেও স্টেটমেন্ট করা যায়। আচ্ছা, আর এক্সপোর্টটা কি? এক্সপোর্টটা হচ্ছে আমাদের এখানে যাবতীয় লিস্ট আছে সেটাকে আমরা ডাউনলোড করাকে বলা হয় কি এক্সপোর্ট। আচ্ছা, আসেন আমরা চলে যাব ইম্পোর্টে। ইম্পোর্ট করার জন্য তারা আমাকে কিছু সাজেশন দিচ্ছে। সাজেশনটা কি? এখানে সাজেশনের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা, যে আমি ওয়ান টাইমে মানে আর কি একবারে আমি 1000 কন্টাক্ট কি করতে পারি, আপলোড করতে পারি একবারে। 1000-এর বেশি আমি আপলোড করতে পারবো না। তারপরে আমাকে বলতেছে সিএসভি ফাইল করার জন্য, সিএসভি, ঠিক আছে, কমা সেপারেটেড ভ্যালু ফাইল যেটাকে বলা হয়, সে ফাইলটাকে ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস বলছে কন্টাক্টের নেম, যেটা দেওয়া কি মাস্ট বি ম্যান্ডেটরি। আর অবশ্যই দেখতে হবে কন্টাক্টের নেমটা যাতে বর্তমানে যারা আছে তাদের সাথে যাতে না মিলে যায়। এই কয়টা জিনিস তারা আমাকে এই উপরের এতগুলা গাইডলাইনের ভিতরে তারা আমাকে দিছে। তারপর আমাকে কি বলছে, ডাউনলোড টেমপ্লেট, টেমপ্লেটটাকে ডাউনলোড করার জন্য। আর যদি আপনি এক্সপোর্ট করতে চান এখান থেকে এক্সপোর্টও করতে পারবেন। তাহলে তা আমরা ডাউনলোডটাকে টেমপ্লেট করে নিই, ওই টেমপ্লেটটাকে ডাউনলোড করি। এখানে দেখেন বিশাল বড় একটা ফাইল আমাদের সামনে উপস্থাপন করে রাখছে, অনেক বড় ফাইল। শুধুমাত্র কি দেওয়া ম্যান্ডেটরি, কন্টাক্টের নেমটা দেওয়া ম্যান্ডেটরি, আর কোনো কিছুই কি ম্যান্ডেটরি না। এই জন্য কোনোটার সামনেই আমার স্টার মার্ক দেওয়া নাই, কোনোটার সামনে আমার কি স্টার মার্ক দেওয়া নাই, ঠিক আছে? তাহলে আসেন আপনাদের সাথে যে ফাইল শেয়ার করব সেখানে কন্টাক্টের লিস্ট, ওকে, আমি আপাতত কপি করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। ফাইলটা আমি ওইভাবে করে রাখছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা করতে পারেন। দেন আমরা কি করব, আপলোড করে দিব। সিলেক্ট ফাইলে যাব, আমাদের যেখানে আছে হেডিং 2 বার হয়েছে, ওকে, সিলেক্ট ফাইলে চলে গেলাম, সিএসভি ফাইলটাকে আপলোড করতে হবে, আপলোড কমপ্লিট। তারপরে বলছে অন ইম্পোর্টিং অ্যান এক্সিস্টিং কন্টাক্ট এমটি ফিল্ডস উইল, এমটি ফিল্ড উইল মানে যে যে ইনফরমেশন আপনার কাছে ছিল না
সেই ইনফরমেশন গুলো আপনি কি করবেন? বাদ দিয়ে দিবেন? মানে সরি ডিলিট করে দিবেন নাকি ইগনোর করে যাবেন? অবশ্যই আমরা ইগনোর করে যাব। আমাদের তো হেডিং ডিলিট করতে বলে নাই, তাই না? হেডিং তো আর ডিলিট করা যাবে না। এইজন্য আমরা কি করব? বি ইগনোর দিয়ে চলে যাব। 10 কন্টাক্ট ইম্পোর্ট হচ্ছে এই যে প্রত্যেকটা কি ব্যক্তির নামগুলো কি চলে আসে না? এখন আমরা একটাকে ওপেন করি দেখেন। ওর নাম ছিল সোফিয়া হোয়াইট, তার ইমেইল, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস যেটা আমার ফাইলে ছিল সেটা দেখাচ্ছে। এখন আমরা চাইলে এই ব্যক্তিকে আমরা কি করতে পারি? এডিট করতে পারি অবশ্যই। এখানে 3 ডট অপশন থেকে আমরা এডিট অপশনে চলে যাই। দেখেন এই যে বাই ডিফল্ট আমরা ওইখানে যে দিয়ে আসছি সবগুলা জিনিস সে কি ফাইল থেকে নিয়ে নিছে। আমরা চাইলে এখান থেকে সবগুলা জিনিস কি করতে পারি? আবার চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? ওকে। ওকে। তাহলে এইভাবে করে কি আমরা কন্টাক্ট গুলাকে সেভ করতে পারি বা বাল্ক কোয়ান্টিটি ইম্পোর্ট করতে পারি। এবার আসেন গ্রুপ করি। ধরেন আপনার ক্লায়েন্ট বলল যে তুমি 3 টে গ্রুপ করো। ধরেন ক্লায়েন্টের সাথে যারা বেশি কাজ করে তাদেরকে গোল্ডের মধ্যে রাখো। সে বলল যে আমাকে এই ব্যক্তিরা যাদের সাথে আমি বেশি কাজ করি, যাদের সাথে বেশি ট্রানজেকশন হয় তাদেরকে গোল্ড নামক একটা জায়গা আলাদা করে রাখো। তারপরে সে বলল যে হচ্ছে প্লাটিনাম, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। প্লাটিনাম করো যাদের সাথে আমার একটু মাঝামাঝি ধরনের ট্রানজেকশন গুলো ঘটে। আরেকটা করো সিলভার, যাদের সাথে একেবারেই কম হয়। তো এখন আসেন ধরে নেন এমিলা ক্লার্ক আর হচ্ছে জেমস উইলসন, এই দুইজন ব্যক্তির সাথে আপনার ক্লায়েন্টের সব থেকে বেশি কাজ হয়। তাদেরকে আপনি কি করতে যাচ্ছেন? গোল্ডের ভিতরে নিতে যাচ্ছেন। তো এখন দুইজন ব্যক্তিকে কি সিলেক্ট করবেন? সিলেক্ট করার পরে অ্যাড টু গ্রুপের পাশে ড্রপ ডাউন মেনু আছে, গোল্ডে ক্লিক করে দিয়ে জাস্ট অ্যাড করে দিবেন। দেখেন গ্রুপের আন্ডারে চলে যাই, গোল্ডের মধ্যে গেলে দেখেন এই দুইজনকে আমি খুঁজে পাইছি। ক্লিয়ার? আবার ধরেন হলে চলে যাই, অলিভার ডেভিস এবং উইলিয়াম হ্যারিস, এই দুইজন ব্যক্তিকে আপনার ক্লায়েন্ট বলল প্লাটিনামে রাখেন। সিলেক্ট করে প্লাটিনাম ক্রিয়েট করে অ্যাড করে দিবেন। আচ্ছা, আমরা আবার প্লাটিনামে চলে যাই, এই যে দুইজন ব্যক্তি। এখন ক্লায়েন্ট আবার আপনাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমার তো আগে একটু মিস্টেক হয়েছে, আপনি এক কাজ করেন, অলিভার ডেভিস যে ছিল তাকে আপনি অন্য গ্রুপে দেন, মানে সিলভারে নিয়ে চলে যান। তার সাথে আমার ট্রানজেকশন তেমন একটা ঘটবে না, তাকে সিলভারে নিয়ে চলে যান। তাহলে কি করবেন? সিলেক্ট করবেন, সিলেক্ট করে মুভ টু গ্রুপ, কোথায় নিয়ে যাবেন? সিলভারে। জাস্ট অ্যাপ্লাই করে দেন। দেখেন সে আর কি প্লাটিনামের ভিতরে নাই, সে চলে গেছে কোথায়? সিলভারের মধ্যে চলে গেছে। ঠিক আছে? আবার ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে অ্যামিলা ক্লার্ক তাকে গোল্ড থেকে বের করে দাও, মানে কোনো কারণে তার সাথে আর ট্রানজেকশন হচ্ছে না, সে আর কন্টিনিউ করতেছে না। তাহলে তাকে বলছে যে গোল্ডের গ্রুপ থেকে তাকে বের করে দেন। তাহলে সিলেক্ট করে জাস্ট রিমুভ ফ্রম দ্য গ্রুপ, গ্রুপ থেকে রিমুভ করে দিলেন। দেখেন সে কি আর গোল্ডের ভিতরে আছে? আচ্ছা বলেন। ওল্ড ডেটা সহকারে সে চলে যাবে জি। একদেশি যতটা, ওখানে আর আমাদের কোনো কাজ নেই। না না না, ওইখানে কাজ নেই। এখানে জাস্ট গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, কন্টাক্টের আন্ডারে ছিল, ওইখান থেকে নিয়ে নিয়ে আমি আলাদা আলাদা করে মানে কি শ্রেণীবিন্যাস করে রাখছি। আবার দরকার নাই তাদেরকে আবার আগের জায়গায় নিয়ে চলে আসি। এটাই। অলে থাকবে, অলে সবাই থাকবে, অলে ইচ এন্ড এভরিওয়ান থাকবে। ওটা হচ্ছে জাস্ট গ্রুপ করা আমার সুবিধার্থে। যে আমি 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 যেটা এখন হচ্ছে কি, যে আমরা যেমন আমরা যখন কোনো সেলস এক্সিকিউট করতে যাব বা সেলস নিজেকেই করতে যাবো ইভেন্টে, তো যেরকম অলিভারের নামে তো আমরা অনেক সেলস এন্টিটি হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। তার হুম 6 মাস পরে এখন ম্যানেজার ডিসিশন নিল যে একে সাথে ট্রানজাকশন ভালো হচ্ছে না বা একে আমরা ডিগ্রেড করে দিই। হ্যাঁ, হুম তখন আমি যখন একে ডিগ্রেড করবো, অল এন্ট্রি যেটা আছে সব অটোমেটিকলি চলবে, এখানে আমার কোনো হাত নেই। না। আমি সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ ভাই এখানে আমি যদি আবার তিনটে গোল্ড প্লাটিনাম সিলভার এই যে একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, ফোল্ডার গুলো আমি আবার ক্লিন করে দেবো কিভাবে?
মাত্রই দেখালাম রিমুভ করাটা। না, আপনি তো কাস্টমারকে করছেন। হ্যাঁ, কাস্টমারকেই তো করতে হবে। এই যে কাস্টমার ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটা আমি আবার হোল্ডারকে ডিলিট করতে যাচ্ছেন। রাখবোই, এখানে কোনো ফোল্ডার রাখবো। আচ্ছা, গোল্ড প্লাটিনাম সিলভার না উনি চাচ্ছে গ্রুপ রাখবেন। ওকে, এই যে ডিলিট গ্রুপ, 3 ডট অপশন থেকে নিয়ে ডিলিট গ্রুপ করে দেবেন। আছে কি আর? আমার কন্ট্রাক্টের আন্ডারে তো কাস্টমার আছে, সাপ্লায়ার আছে। এখন এগুলা আলাদা করতে হবে নাকি আমার কাস্টমারকে আমার সাপ্লায়ার? না, যখন যে ফর্ম ব্যবহার করবেন তখন সেখানে গিয়ে সে কাজ করবে। এখানে আপনার কোনো কাজ করতে হবে না। ওকে, তারপরে হচ্ছে এবার প্রোডাক্ট এবং সার্ভিস। প্রোডাক্ট এবং সার্ভিস আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা দেখব। ওকে, প্রোডাক্ট এবং সার্ভিসটা আমার কিসের ভিতরে আছে? বিজনেসের আন্ডারে মনে হয়, তাই না? বিজনেসের আন্ডারে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা আছে। তাহলে বিজনেসের আন্ডারে প্রোডাক্ট এবং সার্ভিসে চলে যাব। এটা হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস সেন্টার। আচ্ছা, প্রোডাক্ট এবং সার্ভিসকে জেরোর ভাষায় বলা হয় আইটেম। ঠিক আছে, একত্রে জেরোর ভাষায় বলা হয় আইটেম, যেটা একটু আগে সাপ্লায়ার এবং কাস্টমার দুইটাকে একত্রে বলা হয়তো কন্টাক্ট, আর এখানে প্রোডাক্ট এবং সার্ভিসকে দুইটাকে একত্রে বলা হচ্ছে আইটেম। তা আইটেমে এটা হচ্ছে আমার প্রোডাক্ট এবং সার্ভিসের সেন্টার। সেটা আমরা কোথায় পেলাম? বিজনেসের আন্ডারে প্রোডাক্ট এবং সার্ভিস। তারপর হচ্ছে ইম্পোর্ট অপশন আসছে, এক্সপোর্ট অপশন আসছে। এক্সপোর্ট দুইভাবে করা যায়, সিএসভি অথবা পিডিএফ, যেটাতে আমরা ডাউনলোড করতে চাই। তারপর হচ্ছে নিউ আইটেম, আমরা যদি কোনো আইটেম অ্যাড করতে চাই। তারপর হচ্ছে ড্রপ ডাউন মেনু থেকে আমার অন্যান্য আরো ফিচার, মানে আর কি রিপোর্ট দেখতে পারবো এখান থেকে। ইনভেন্টরি রিপোর্টটা আমি এখান থেকে দেখতে পাবো। তাহলে আমরা কোনো একটা আইটেম অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব? নিউ আইটেমে ক্লিক করব। নিউ আইটেমে ক্লিক করার পরে আমাকে এখানে একটা ইন্টারফেস তারা শো করতেছে, সেটা হচ্ছে কোড নাম্বার, একটা নাম দিতে বলতেছে, ট্র্যাক ইনভেন্টরি আইটেম। আচ্ছা, প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ওই যে অ্যাক্সেস এর ব্যাপারটা, অ্যাডভাইজার অ্যাক্সেস নিতে হবে, যে বিজনেসের অ্যাডভাইজার অ্যাক্সেস, ওইটা যদি আমার কাছে না থাকতো তাহলে এই যে আমি ট্র্যাক ইনভেন্টরি আইটেম করতে পারতাম না। মানে ইনভেন্টরিটা আমি কি ট্র্যাক করতে পারতাম না। এই জন্য আমার ওই রোলটা কিন্তু কি অনেক বেশি জরুরি। যখন আমি ক্লায়েন্টের কাজ করব, আমাকে যখন সে অ্যাক্সেস দিবে, তখন অবশ্যই বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এর আন্ডারে ক্লায়েন্টকে আমাকে বলতে হবে যে প্লিজ গিভ মি ইয়োর অ্যাডভাইজার অ্যাক্সেস। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন কোড নাম্বার, আমাদের যে লিস্টটা আছে। এক 1000 ট্র্যাক ইনভেন্টরি আইটেমে যখন ক্লিক করব, আমার ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট বাই ডিফল্ট এটা ক্রিয়েট করা থাকে। যদি না থাকে অবশ্যই আপনার ইনভেন্টরি নামক একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে আসতে হবে। এবার আসেন কস্টিং প্রাইস। কস্টিং প্রাইস হচ্ছে 126 টাকা, সেল প্রাইস হচ্ছে 210, সেল প্রাইস হচ্ছে 210। ওকে, এবার আসেন কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্টটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, সেলস এর অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। যদি চার্ট অফ অ্যাকাউন্টস করা না থাকে তাহলে চার্ট অফ অ্যাকাউন্টস করে নেবেন। আপাতত আমি নো ভ্যাট দিচ্ছি, পরবর্তীতে আমার কাজের সময় আমি ভ্যাটটা ঠিক করে নেব বাই ডিফল্ট। তাহলে এখান থেকে আমার কি কি দেওয়া ম্যান্ডেটরি? কোড নাম্বার, একটা নেম, তারপর ট্র্যাক ইনভেন্টরি আইটেম দিব। যদি আমার চার্ট অফ অ্যাকাউন্টস ইনভেন্টরির নামে ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা ক্রিয়েট করে নিব। দেন হচ্ছে পারচেজের ক্ষেত্রে কস্ট প্রাইস দিব, কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্টটা আমাকে ঠিক করে দিতে হবে, ট্যাক্স রেটটা আমাকে ঠিক করে দিতে হবে, ডেসক্রিপশন নট এ ম্যান্ডেটরি। তারপর সেলের ক্ষেত্রে সেলিং প্রাইস, সেল অ্যাকাউন্টটা ঠিক করে দিতে হবে এবং ট্যাক্স রেটটা দিয়ে জাস্ট আমরা সেভ করে দেব। তাহলে আমাদের সামনে চলে আসছে কি কোড 1000, নেম, তার কস্টিং প্রাইস, তার সেল প্রাইস। কয়টা কোয়ান্টিটি আছে? কোয়ান্টিটি কিন্তু এখন আমরা অ্যাড করতে পারবো না। বলি সেটা হচ্ছে জেরোর ক্ষেত্রে তারা এই সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করছে। যেমন জেরোতে তারা আইটেম অ্যাড করার জন্য আলাদা অপশন, ওপেনিং ব্যালেন্স অ্যাড করার জন্য আলাদা অপশন। আপনি কোনোদিনও আগে ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে পারবেন না, আপনাকে আগে আইটেমগুলোকে অ্যাড করতে হবে, দেন
এই আইটেমের এগেইনস্টে আপনাকে ওপেনিং ব্যালেন্স দিতে হবে। কেউ যদি ভুল করে ওপেনিং ব্যালেন্স আগে অ্যাড করতে যান সেটা পারবেন না। এই জন্য আগে বলে দেওয়া হলো। তাহলে আসেন আমরা এবার ইম্পোর্ট করতে যাব। ইম্পোর্ট কি করব? আইটেম করব। সেম ভাবে বলা আছে একবারে আপনি ৬০০০ আইটেম ইম্পোর্ট করতে পারবেন। একই সাথে অবশ্যই আইটেম কোডগুলা কি ম্যাচ হওয়া যাবে না। আগের যে আইটেম কোডগুলো মানে আমার এই অ্যাকাউন্টে যে আইটেম কোডগুলো আছে সেটার সাথে ম্যাচ হওয়া যাবে না। অবশ্যই ফাইলটা হইতে হবে কি CSV ফাইল। তারপরে এখানে কিছু টিপস তারা দিছে, ডোন্ট চেঞ্জ অর ডিলিট দ্য কলাম হেডিং। এটা আমরা সবাই জানি, কলামের হেডিং ডিলিট করা যাবে না। তারপরে বলছে এন্টার দ্য অ্যাকাউন্ট কোড অনলি, মানে অ্যাকাউন্টের কোড নাম্বার আপনাকে দিতে বলছে, ওই নাম লেখা যাবে না। মানে এক্সাম্পল দিছে যে 200 নাম্বার কোড। তারপর বলছে এন্টার দ্য ট্যাক্স রেট এক্স্যাক্টলি অ্যাপিয়ার ইন দ্য জিরো, মানে জিরোতে যে ট্যাক্স রেটটা আছে সেটাকে আপনাকে ঠিক করে দিতে হবে। তারপরে ইফ ইউ অ্যাডিং ট্র্যাকড ইনভেন্টরি আইটেম, যদি আপনি ইনভেন্টরিটা ট্র্যাক করে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, একটু আগে আমরা যে দেখলাম ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের অ্যাকাউন্টের কি কোড নাম্বার, জাস্ট কি কোড নাম্বার, আপনার এই অ্যাকাউন্টে যে কোড নাম্বারগুলো থাকবে সেই কোড নাম্বারগুলো দিতে হবে। দেন আমরা কি করব? আপলোড আইটেম। ওকে, আমরা একটু ডুপ্লিকেট করে নিই। যে ফাইলটা দিব সেটাকে আগে ডাউনলোড করি। টেমপ্লেট ডাউনলোড করে নিলাম। ওকে, আমার প্রথমে দেওয়া আছে আইটেম কোড, তারপরে আইটেম নেম, তারপরে দেওয়া আছে পারচেজ ডেসক্রিপশন, তারপরে দেওয়া আছে পারচেজ ইউনিট প্রাইস, তারপরে দেওয়া আছে পারচেজ অ্যাকাউন্ট, তারপরে দেওয়া আছে পারচেজ ট্যাক্স রেট, তারপরে দেওয়া আছে সেলস ডেসক্রিপশন, তারপরে সেলিং বা সেলস প্রাইস পার ইউনিটে, তারপরে সেলস এর অ্যাকাউন্ট, সেলস এর ট্যাক্স রেট, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আপনাদের ওকে, আচ্ছা, এইখানে কিছু চেঞ্জের প্রশ্ন আসতেছে। পারচেজ লাস্টের গুলা পারচেজ প্রাইস কেন নেয় বলেন তো? কারণ এগুলো হচ্ছে সার্ভিস। কি ভাইরাস, সফটওয়্যার ক্লিন রিমুভাল, ডেস্কটপ ল্যাপটপ আপগ্রেড ইনস্টলেশন, ব্রোকেন হার্ডওয়্যার রিপেয়ার এন্ড রিপ্লেস, এগুলো কি সার্ভিস না? তাহলে এদের কি পারচেজ প্রাইস থাকবে? পারচেজ প্রাইস থাকবে না। তারপর পারচেজ অ্যাকাউন্ট, এই পারচেজ অ্যাকাউন্টটা কোনটা? আপনার এইখানে আপনার যে জিরো অ্যাকাউন্ট আছে সেখানে পারচেজ যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে বসাইতে হবে, মানে কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্ট। পারচেজ নামে নাই। আচ্ছা, পারচেজ নামে নাই, তাহলে পারচেজ নামে আমরা কি করব? একটা এক্সপেন্সে ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে, পারচেজ। ওকে, কোথায় যাব? অ্যাড অ্যাকাউন্টে। এটা আমার জন্য কি পারচেজটা এক্সপেন্স, তাই না? ডিরেক্ট কস্ট দেওয়া আছে আমার এখানে, দিতে পারি, কোনো সমস্যা নাই। 300 দিলাম, দেখি নেয় কিনা। 300 অ্যাভেলেবেল আছে। পারচেজ এসি 17তে আছে, তারপরও ঠান্ডাই হচ্ছে। হ্যাঁ, রুম গরম হয়ে গেছে। একটা ফ্যান ছেড়ে দেন তাহলে একটু ঠান্ডা আওয়াজ পাবেন। আমি তো এতক্ষণ গরমের ভিতরে ছিলাম, পুরা রুম ভর্তি স্টুডেন্ট। আচ্ছা, পারচেজের অ্যাকাউন্ট নাম্বার কত? 300, তাই না? তাহলে ফাইলে কত দিতে হবে আপনার বলেন তো? ফাইলে এই যে পারচেজ অ্যাকাউন্ট নাম্বার কত? 300 দিতে হবে। ওকে, তারপর এবার সেলিং এর ক্ষেত্রে আসেন। সেলস এর অ্যাকাউন্ট নাম্বার কত একটু আমরা চেক করে আসি।
এখানে আমরা সেলসের অ্যাকাউন্ট নাম্বার কত 200, তাহলে আমরা এখানে কত 200 দিতে হবে, এই যে 200 আমার অলরেডি দেওয়া আছে এই জন্য আর কি। আপনাদের যা যা যেটা থাকবে, তারপরে ইনভেন্টরি 630, ওকে। কস্ট অফ গুডস সোল্ড 310, ওকে। 630 দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড 630, তার মানে আমার আর কোনো চেঞ্জ নেই। অবশ্যই আপনারা যখন কাজ করবেন তখন এই 3টা কলম ভালো করে খেয়াল করতে হবে: পারচেজ অ্যাকাউন্ট, সেলস এর অ্যাকাউন্ট, ইনভেন্টরি অ্যাসেটের অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্ট। এই 4টা অ্যাকাউন্ট আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে দেখবেন, সেই নাম্বারটা আপনার ঠিক করে নিতে হবে, ওকে। এবার আসেন আমরা আপলোড করে দিই, সিলেক্ট ফাইল, নেক্সট, 14টা আইটেম, ওকে। এই যে সবগুলা কি যথারীতি কি কস্টিং প্রাইস, সেলস প্রাইস। এখন আপনি চাইলে ভিতরে গিয়ে সেটাকে দেখতে পারেন। এই যে ভিতরে কোয়ান্টিটি অন হ্যান্ড, এভারেজ, সবগুলা জিনিস আপনি যা যা ইম্পোর্ট করছেন প্রত্যেকটা ইম্পোর্টকৃত জিনিস আপনার এখানে দেখাচ্ছে। এরপর আসেন, আমার তো ওপেনিং ব্যালেন্স অ্যাড করা নাই, তাহলে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে অ্যাড করতে পারবো? এই যে ইম্পোর্টের পাশে যে ড্রপ ডাউন মেনু, সেটাকে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ওপেনিং ব্যালেন্স, আপনার ওপেনিং ব্যালেন্সের ডেটটা কবে। আমরা আমাদের ফাইলটা কত সালে, 23-এর না, 23-এর, জানুয়ারির 23, 1 তারিখ। হুইচ অ্যাকাউন্ট হোল্ডস দ্য ভ্যালু অফ ইনভেন্টরি, আপনার ইনভেন্টরি চার্ট অফ অ্যাকাউন্টস কত, 630, এখানে সিলেক্ট করে দিতে হবে। এইবার বলছে ডাউনলোড এ টেমপ্লেট কন্টেনিং ইউর ট্র্যাক ইনভেন্টরি আইটেম। আপনি যে একটু আগে যে আইটেমগুলো দিয়ে আসছেন সেটার একটা টেমপ্লেট তারা দিয়ে রাখছে, ওকে। আমরা একটু টেমপ্লেটটাকে ডাউনলোড করি। ক্লিক করলে আমাকে কি দেখাচ্ছে, এই যে যেটা আমরা একটু আগে কি অ্যাড করে আসছি, তাই না? দেখেন ফাইলটা হচ্ছে আমার কাছে এরকম। প্রথমে বলছে আইটেম কোড ডু নট এডিট, কোড নাম্বার এডিট করবেন না। তারপর আইটেম নেম ডু নট এডিট, আইটেমের নেমও চেঞ্জ করবেন না। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, এটাও কি চেঞ্জ করা যাবে না। আপনার চেঞ্জের কোথায় হাত আছে, শুধুমাত্র কোয়ান্টিটি অন হ্যান্ড, আর বাকি কোথাও আপনি চেঞ্জ করবেন না, ঠিক আছে। টোটাল ভ্যালু ওটা সে অটোমেটিক নিয়ে নিবে, ওটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, ঠিক আছে। ওটা নিয়ে আমার চিন্তা না করলে চলবে আপাতত। আচ্ছা, তাহলে ওটার ওপেনিং ব্যালেন্সটা হুম ওকে, আমি আর কোনো কিছু চেঞ্জ করব না, এইভাবে আনচেঞ্জ অবস্থায় রেখে আমি সেভ করে দেব। এবার আসেন ইম্পোর্টের পালা। দেখেন এখানে মাঝে দিয়ে আমাকে প্রথমে আমি কি দিলাম, ওপেনিং ব্যালেন্সের ডেটটা দিলাম, তারপরে হচ্ছে ইনভেন্টরি কোন অ্যাকাউন্টে গিয়ে হিট করবে সেটার অ্যাকাউন্টের নাম্বারটা দিলাম, তারপরে আমাকে বলছে সে ডাউনলোড টেমপ্লেট করার জন্য, টেমপ্লেটটাকে ডাউনলোড করলাম। তারপরে বলছে এন্টার ইওর ওপেনিং ব্যালেন্স ইনটু দ্য টেমপ্লেট, আপনাকে বলেই দিছে শুধুমাত্র কি দেওয়ার জন্য, ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য, এই জন্য পাশের কলামে কোনো হাত দিতে পারবো না আমরা। তারপরে বলছে ইউজিং এক্সেল or another spreadsheet editor you can quantity balance into the correct columns. This import limited maximum of 4000 লাইন, মানে আপনি যে ফাইলটাতে ইম্পোর্ট করতে চাচ্ছেন সেখানে লাইন কতগুলো থাকবে, ম্যাক্সিমাম 4000 লাইন থাকতে পারবে, এর বেশি থাকা যাবে। তারপরে আপলোডের কথা বলো, মাত্র আমরা কি করলাম, ব্রাউজ করে আপলোড করলাম। দেন হচ্ছে কন্টিনিউ, কমপ্লিট ইম্পোর্ট। দেখেন এই যে কোয়ান্টিটি অন হ্যান্ড যথারীতি কি আমার চলে আসছে। বাকিগুলো কেন আসে না, ওগুলো তো আমার সার্ভিস ছিল, ওই জন্য ওগুলো আসবে না। তাহলে আমরা
প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে কি দেখলাম? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে প্রথমে আগে আমরা একটা ম্যানুয়ালি অ্যাড করা দেখলাম। দেন আমাকে ইম্পোর্ট যখন করতে হবে, সর্বপ্রথম আমাকে আইটেমগুলোকে ইম্পোর্ট করতে হবে ফাইল অনুযায়ী তাদের চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে ঠিক রেখে, পারচেজ, সেলস, কস্ট অফ গুডস সোল্ড এবং ইনভেন্টরি চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম্বার গুলোকে ঠিক রেখে। দেন ইম্পোর্ট করা যদি সাকসেসফুলি হয়, তার পরবর্তীতে ওপেনিং ব্যালেন্স গুলো আপনি দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কথা। এখন আপনি ডাউনলোড করতে পারেন, এক্সপোর্টে গিয়ে পিডিএফ এ ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনার কাছে এই টোটাল শিটটা দেখাবে। এভাবে করে আপনার কাছে শিটটা আসবে, অথবা আপনি যদি চান সিএসভি তে ডাউনলোড করতে, পুরো ফাইলটা সিএসভি তে সেই আকারে ডাউনলোড করে দিবেন। ওকে, দ্বিতীয়বার যদি আবার ইম্পোর্ট করতে চাই তাহলে কি ইম্পোর্ট করে দিব নাকি এক্সপোর্ট করে ওইটা রেখে আবার দ্বিতীয়বার করতে যাচ্ছেন, আবার ইম্পোর্ট করবেন আগে, তারপর ওপেনিং ব্যালেন্স দিবেন। ইনভয়েস সেটিংস। ওকে, ইনভয়েস সেটিংস পরের টপিক। ইনভয়েস সেটিংসটা আমরা কোথায় গেলে পাবো? ইনভয়েস সেটিংসটা ড্রপ ডাউন মেনুতে যাই, একটু সেটিংস এর আন্ডারে চলে যাই, তাহলে আমরা ইনভয়েস সেটিংসটা পাবো। ইনভয়েস সেটিংসটা কি যদি কুইক বুকসের সাথে তুলনা করি? ইনভয়েস সেটিংসটা হচ্ছে আমরা কুইক বুকসে যে গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে আমরা সেলস এর অধীনে যে কাস্টমাইজ ইনভয়েসটা করে আসছিলাম, সেটা হচ্ছে এইখানে জেরোর ভাষায় ইনভয়েস সেটিংস। এই যে আমার এখানে এই যে ক্রিয়েট ইনভয়েস টেমপ্লেট, এটা হচ্ছে হাইপারলিংক দেওয়া আছে, আর্টিকেল, একটা ভিডিও আপনারা দেখে নিবেন তারা হেল্পের জন্য। একটা টেমপ্লেট কিন্তু তারা অলরেডি করে রাখছে, একটা টেমপ্লেট তারা অলরেডি বাই ডিফল্ট করে রাখছে। এখন আপনি যদি চান এইখানে পরিবর্তন নিয়ে আসার জন্য, তখন আপনি কি করতে পারেন? অ্যাড ব্র্যান্ডিং থিম, এইখানে ক্লিক করলেই আপনার টোটাল ফাইলটা চলে আসবে। এখানে কি একটা নেম আপনি দিতে পারেন, ধরেন আপনি যদি দেন কাস্টমাইজড ইনভয়েস। এখন জেরো আগের থেকে অনেক বেশি আপডেট হয়েছে, আগে নিত না, কিন্তু এখন বাই ডিফল্ট তারা নিয়ে নেয়। এই যে ছবি টবি এগুলো সব বাই ডিফল্ট তারা নিয়ে নেয়। তারপরে পেজের সাইজ আপনি আপনার সাইজ অনুযায়ী দিতে পারেন, লেটার সাইজ না A4 সাইজ। মার্জিন ঠিক করে দিতে পারেন, টপ, বটম, অ্যাড্রেস মার্জিন, ফ্রন্ট, সেটা ফ্রন্ট কি হবে? অনেকগুলো ফ্রন্ট। কুইক বুকসে আমরা দেখছি 3টা 4টা মাত্র ফ্রন্ট, কিন্তু এখানে অনেকগুলো ফ্রন্ট আছে। তারপরে হচ্ছে আপনার ফ্রন্টের সাইজ আপনি বলে দিতে পারেন। তারপরে ড্রাফট ইনভয়েসের টাইটেল কি হবে? ড্রাফট ইনভয়েস। অ্যাপ্রুভড ইনভয়েসের টাইটেল আপনি চাইলে নিজের মতো করে দেন, অ্যাপ্রুভড ইনভয়েস, মানে ওই ইনভয়েসের নামটা কি হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছেন। ওভারডিউ ইনভয়েসের নাম কি হবে? ওভারডিউ ইনভয়েস। তারপরে হচ্ছে ক্রেডিট নোটের টাইটেল কি হবে? ক্রেডিট নোট। স্টেটমেন্টের টাইটেল কি হবে? স্টেটমেন্ট। ড্রাফট পারচেজ অর্ডারের টাইটেল কি হবে? ড্রাফট পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারের টাইটেল কি হবে? পারচেজ অর্ডার। তারপর ড্রাফট কোটের নাম হবে কি? ওকে, ড্রাফট কোটের নাম আমরা দিব ড্রাফট কোড। কোটের টাইটেল দিব কোড। রেমিটেন্স অ্যাডভাইস টাইটেল আমরা এটা দিতে পারি রেমিটেন্স অ্যাডভাইস। রিপোর্টের টাইটেল দিতে পারি রিসিপ্টের টাইটেল রিসিপ্ট। তারপর এই পাশে আপনি যে জিনিস দেখতে চান, ট্যাক্স নাম্বার দেখতে চাইলে টিক চিহ্ন দিবেন। তারপরে কলাম হেডিং দেখতে চাইলে টিক চিহ্ন দিবেন। আইটেম কোড দেখতে চাইলে টিক চিহ্ন দিবেন, না চাইলে আনচেক করে দিবেন। ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, পেমেন্ট অ্যাডভাইস, ট্যাক্সের কলাম, রেজিস্টার অ্যাড্রেস, লোগো, এগুলো সবগুলো কি টিক চিহ্ন দিবেন। তারপরে বলছে হাইড ডিসকাউন্ট, এই যে এই অপশনটাকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ডিসকাউন্টের অপশন আর আসবে না, এই জন্য এটাকে ক্লিক করা যাবে না। তারপর বলছে শো কন্টাক্ট অ্যাকাউন্ট নাম্বার, এটা আমার দরকার নেই। এখানে বলছে শো ট্যাক্স সাব টোটাল বাই, ট্যাক্সের রেট আকারে থাকবে, কারেন্সি আর কোনো কিছু দরকার নেই। এখান থেকে পেমেন্ট সার্ভিস আমরা কোনো কিছু অ্যাড করব না, আমরা ম্যানুয়ালি গিয়ে কাজ করব।
তারপরে হচ্ছে লোগো, লোগো অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে লেফট রাইট, তারপরে শো ট্যাক্স, এক্সক্লুসিভ না ইনক্লুসিভ, তারপর আপনি এখানে চাইলে কোনো কিছু লিখতে পারেন, আপনার পিডিএফ এ কি লেখা থাকবে, কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকলে এখানে থাকবে, কোটেশনে যদি কোনো টার্মস থাকে এটা থাকবে। সবগুলো দেওয়ার পরে আপনার কি করতে হবে, সেভ দিতে হবে। এই যে দেখেন কাস্টমাইজ ইনভয়েস, আপনি চাইলে লোগো আপলোড করতে পারেন, এই যে এখান থেকে লোগো নেন, লোগো ধরেন আমার কাছে এখন আপাতত বা খেডা আছে, আমি এটাকে আপলোড করি, দেখেন এই যে লোগো আপলোড হয়ে গেছে না। ঠিক এইভাবে আপনারা কি কাস্টমাইজ ইনভয়েস করতে পারেন। এখন এটাকে আপনি চাইলে অপশনের আন্ডারে গিয়ে এডিট করতে পারেন, কপি করতে পারেন, লোগোটাকে চেঞ্জ করতে পারেন, ডিলিট করতে পারেন, প্রিভিউ দেখতে পারেন, রিমুভ লগও করতে পারেন। তা প্রিভিউ যদি আমি দেখি তাহলে প্রিভিউটা এই যে এরকম, ইনভয়েসটা এরকম আকারে দেখাবে। এটা হচ্ছে কি ডেস্কটপের ভার্সন, আর এটা হচ্ছে মোবাইল, এই যে মোবাইলে এরকম দেখাবে। কত সুন্দর না জিনিসটা, কুইক বুকসে এভাবে দেখাতো না, আপনার মোবাইলে দেখাবে এরকম, আর ডেস্কটপে বা কম্পিউটারে ল্যাপটপে দেখাবে এরকম। ঠিক আছে, আপনারা ক্রিয়েট করে নেবেন বাই ডিফল্ট আকারে। আমি আপাতত আগেরটা রাখলাম। আচ্ছা, এবার আসেন ইনভয়েস, যেহেতু সেটিং করা শেষ, এবারে ইনভয়েস বা কাস্টমার রিলেটেড ফর্ম নিয়ে কাজ করো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 7টা আছে। নজরুল ভাই 10টা নাই ভাই, এইভাবে বলে 10-এর অপমান করেন না ভাই, সবসময় কি 10টাই দিব? হ্যাঁ, আমরা তো মানুষ। আচ্ছা, তা আসেন আমরা এবার ইনভয়েস রিলেটেড বা কাস্টমার রিলেটেড ফর্ম গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি প্রথম দিন আপনাদের একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে রিসিভ মানি স্পেন্ড মানির কথা, তাই না? রিসিভ মানি স্পেন্ড মানি আমরা ক্যাশে পারচেস বা ক্যাশে সেলের ক্ষেত্রে করতে পারি, তারপরে হচ্ছে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স আনার জন্য করতে পারি। ঠিক আছে, এই কাজগুলো আমরা মানে আর কি ব্যাংক রিলেটেড কোনো কাজ আমরা কি করতে পারি, প্লাস নিউর আন্ডারে রিসিভ মানি বা স্পেন্ড মানি ব্যবহার করে করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব বিজনেসের আন্ডারে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেলস ওভারভিউ। এখানে একটা হাইপার লিংক আছে, ওয়াচে ভিডিও দেওয়া আছে, তাদের নিজস্ব, ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আমাকে অপশন তারা দিচ্ছে ইনভয়েস এবং কোড, আর কি কি তারা দিচ্ছে, প্লাস নিউর পাশে যে ড্রপ ডাউন মেনু, ইনভয়েস, কোড, রিপিটিং ইনভয়েস, ক্রেডিট নোট, আর কি কোনো কিছু পাচ্ছেন এখানে? কোনো সেলস রিসিপ্ট বা এরকম কিছু নগদের কোনো কিছু পাচ্ছি না বন্ধ, তাই না? সবে কি আমার বাকিতে। তারপরে হচ্ছে স্টেটমেন্ট, তারপরে আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। এখন সবার শুরুতে আগে আমরা করব হচ্ছে কোটেশন বা একটা কোড তৈরি করব, সেই কোড থেকে একটা আমরা কি করব, একটা ইনভয়েস সৃষ্টি করব। তা আসেন আমরা কোডের আন্ডারে চলে যাই, সিওলে যদি যাই তাহলে কি আমাদের কিছু দেখাবে? হ্যাঁ দেখাচ্ছে, ভালো জিনিস। এখানে আপনার সেন্টার হচ্ছে কয়টা, সেন্টার গুলো একটু বলি। এই কয়টা সেন্টার, প্রথমে হচ্ছে অল, সকল ধরনের কোটেশন আমরা অল সেন্টারে দেখব। তারপর ড্রাফট আকারে যদি আমরা সেভ করি এখানে দেখব, দেন হচ্ছে সেন্ড, সেটাকে যদি ওই ইমেইলে সেন্ড করতে হয় তাহলে এখানে দেখব ডিক্লাইন, মানে আর কি বাদ দিয়ে দিতে হলে ডিক্লাইনে দেখব। যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই অ্যাকসেপ্ট করব, দেন হচ্ছে কি ইনভয়েস যদি কনভার্ট করতে চাই ইনভয়েসে করব। যদি কোনো নতুন কোনো কোটেশন করতে চাই বা কোড করতে চাই তাহলে এখান থেকে নিউ কোডে যেতে পারি, অথবা আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে আমার প্লাস নিউ এর পাশে যে ড্রপ ডাউন মেনু সেখান থেকে কোড অপশনটা আছে, দুই জায়গায় আমরা রিচ আউট করতে পারি। তাহলে আসেন প্লাস নিউ এর পাশে ড্রপ ডাউন মেনু থেকে আমরা একটা কোড সৃষ্টি করি। এখান থেকে আমার প্রথম কোটেশন বলতেছে জন্ডো, জন্ডো চলে আসছে। আমার ইস্যু ডেট 2 জানুয়ারি 2023, জানুয়ারি 2023 2, এক্সপায়ারি ডেট 30 দিন মেয়াদে ধরলাম।
কোটেশন নাম্বার 1 রেফারেন্স কিছু দরকার নাই, কারেন্সি প্রজেক্টের দরকার নাই, ট্যাক্স এক্সক্লুসিভ। এবার আসেন আইটেম গুলো এক এক করে দিই। এক 1001, তারপরে হচ্ছে দেখেন কি সুন্দর ছোট করে নিচে বলে দিচ্ছে আপনার হাতে কয়টা আছে। 10, না ওটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও। আল্লাহ হ্যাঁ একটু নিয়ে যাও। আচ্ছা 10, 8, 5, 20, পনেরো পার্সেন্টটা নাই, আমি 15% একটু অ্যাড করে আসি। পনেরো পার্সেন্ট, 5%, মোটামুটি আমার সবকিছু ওকে। দেখেন কত সুন্দর করে আমরা কুইক বুকসে ডিসকাউন্ট করার জন্য একটা টেকনিক শিখে আসছিলাম না, ওই যে সেলস রিটার্ন দিয়ে। কিন্তু জেরোতে তারা কত অর্গানাইজড ভাবে একটা কলাম রেখেই দিছে কত পার্সেন্টেজ ডিসকাউন্ট সেটার জন্য। ঠিক আছে, আমার সবকিছু মোটামুটি ওকে। এবার আমরা সেভের পাশে যে ড্রপ ডাউন মেনু, সেটাকে আমরা কি করব, সেভ এন্ড ক্লোজ করব। সেভ এন্ড ক্লোজ করলে আমরা এটা কোথায় দেখতে পাবো, ড্রাফট অপশন। ড্রাফট অপশন থেকে যদি আমি এটা ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি প্রিন্ট চাইলে প্রিন্ট নিতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন, সেন্ড চাইলে সেন্ড আইটেমে চলে যাবে। সেন্ড কার কাছে যাবে, ওই যে কাস্টমার john.doe@gmail.com, মানে আর কি যাকে ব্যবহার করছেন আপনি, ওনার কি মেইলে এই কোটেশনটা চলে যাবে। আপনি চাইলে সেন্ড মি এ কপি, আপনার ইমেলেও একটা কপি আসবে, দেন সেন্ড করেন। যদিও যাবে না, কারণ এটা তো মানে আর কি এটা চেঞ্জ করে দিছে না, সেন্ড। এখন এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে আপনাকে বলতেছে দুইটা অপশন, ডিক্লাইন, মানে আপনার এই কোডটা আর কি কাজ হবে না, তাহলে আপনি ডিক্লাইন করে দিতে পারেন। যদি অ্যাকসেপ্ট হয়, অ্যাকসেপ্ট করবেন, তাহলে সেটা চলে যাবে সেন্ড অপশন থেকে ডিরেক্ট অ্যাকসেপ্টেড অপশন। এখন আসেন আপনার কোড থেকে এবার ইনভয়েস ক্রিয়েট করার পালা। তাহলে আসেন আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে মার্ক অ্যাজ ইনভয়েসড আমরা দিব না, আমরা কি করব, ক্রিয়েট ইনভয়েসে যাব, কারণ আমরা চাই যে সেটা ম্যানুয়ালি যাতে অ্যাড হয়। হ্যাঁ, ম্যানুয়ালি যাতে আমরা জিনিসটা ক্রিয়েট করতে পারি। এই যে আমি যদি ওইখানে মার্ক অ্যাজ ইনভয়েসড করে আসতাম, তাহলে ডিরেক্ট আমার ইনভয়েসে অ্যাকসেপ্ট হয়ে যেত। ঠিক আছে, আমি মার্ক অ্যাজ না করার কারণে আমার ড্রাফট আকারে ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে। এমন তো হইতেই পারে যে আপনার যে কাস্টমারটা ছিল, সে আপনাকে যা কোডটা দিছে সেই কোডের সম্পূর্ণ জিনিস সে এখন নাও নিতে পারে। তাহলে আপনার কি ম্যানুয়ালি এডিট করার প্রয়োজন পড়তে পারে, আপনার ডেটে চেঞ্জ আনতে হবে। তাহলে আসেন ডেটটা কি, কনভার্ট টু ইনভয়েস 11 জানুয়ারি 2023, পিক অ্যানাদার ডেট 11 জানুয়ারি 2023, জানুয়ারির 11 তারিখ। ওকে, ডিউ ডেট আচ্ছা, রেফারেন্স নাম্বার ও ইনভয়েস নাম্বার থাকুক। সম্পূর্ণটা কনভার্ট করতে বলছে, যদি আপনাকে চেঞ্জ করতে বলতো তাহলে আপনি এখান থেকে ক্লিক করে সেই জিনিসটাকে ম্যানুয়ালি এডিট করে নিতে পারতেন। আমাকে যেহেতু কিছু বলে নাই,
আমি এখন এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করব, এখনই অ্যাপ্রুভ করব না, কারণ আমি এই পুরো প্রসেসটা আমি দেখাতে চাচ্ছি, যেটা বাইরের ক্ষেত্রে হয়। প্রথমে ইনভয়েসটা কি হলো, ড্রাফট আকারে ক্রিয়েট হলো, তারপরে সেটা অ্যাপ্রুভালের জন্য সাবমিট করতে হয়। আমরা বাংলাদেশে যারা কাজ করি তারা একজন ব্যক্তি ড্রাফট আকারে করে, একজন ব্যক্তি অ্যাপ্রুভ করে, একজন ব্যক্তি পেমেন্ট সম্পূর্ণ প্রসেসটা একজনই করে। কিন্তু বাইরের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট, বাইরের ক্ষেত্রে এক একজনের দায় দায়িত্ব এক এক রকম থাকে। ওকে, তারপরে ড্রাফট থেকে সেটা চলে গেছে অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল। অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল থেকে আমি যদি এটা ক্লিক করি তাহলে সেটা কোথায় যাবে, অ্যাপ্রুভড। এখন সেটা চলে যাবে অ্যাওয়ার্টিং পেমেন্টে। অ্যাওয়ার্টিং পেমেন্টে চলে গেল, এইখান থেকে আপনার কি পেমেন্টের অপশন পাবেন না, আপনাকে এই জিনিসটাকে ওপেন করতে হবে। এই ইনভয়েসটা ওপেন করার পরে আপনাকে নিচে উপরে একটা অপশন আছে পেমেন্ট, এই যে অ্যাড পেমেন্ট, হ্যাঁ, নিচে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হিস্টরি আর নোট। এই হিস্টরি আর নোটটা যেটা কুইক বুকসে নাই, আমরা ওই ইনভয়েসের কোথা থেকে আনছি, কিভাবে আনছি, প্রত্যেকটার ডিটেলস এখানে হিস্টরি আকারে ওর নিচেই কিন্তু জেরো আপনাকে প্রোভাইড করে। এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি, এই জন্য বলা হয়। তো এবার আসেন অ্যাড পেমেন্টে যদি যাই, পেমেন্টে যাওয়ার পরে আপনাকে বলতেছে 15 জানুয়ারি 2023 অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে কোন ব্যাংকে টাকাটা আসবে। ধরে নিলাম আরবিএস ব্যাংকে টাকাটা, কিন্তু আপনার কাছে পেমেন্ট কত পার্সেন্ট বলছে, 90% আপনি রিসিভ করছেন। দেখি তো এখানে কোনো অপশন আছে কিনা, নাই। এটাকে আপনাকে 90% করে আনতে হবে। নাইনটি পার্সেন্ট না, 5,3,59,35 ইন্টু 0.90, তাহলে 5,341.50 জিবিপি। আমরা কুইক বুকসে যেরকম ওই যে কি হলো, এই সমস্যা নেই, 5,341.50 কুইক বুকসে আমরা যেরকম ওই যে শিফট দিয়ে তারপরে মাল্টিপ্লাই চিহ্ন দিয়ে পার্সেন্টেজ বের করছিলাম, এখানে সেটা করা যাবে না। ম্যানুয়ালি ক্যালকুলেশন করে এনে আপনাকে বসাইতে হবে। রেফারেন্স নাম্বার আপনি চাইলে ইনভয়েসের নাম্বারটা দিতে পারেন, INV 0001 দিয়ে অ্যাড করবেন। এই যে অ্যাওয়ার্টিং পেমেন্টে একটা রয়ে গেছে, বাকি যে অংশটা এই যে ডিউ 10% 593.50 জিবিপি এটা রয়ে গেছে, আর বাকি অংশটা কোথায় চলে গেছে, পেইডের অপশনে চলে গেছে। ও পেইডের অপশনে এখনো সম্পূর্ণ আসেনি। আচ্ছা, পেইডের অপশনে সম্পূর্ণ কখন আসবে, যখন এই বাকি অংশটাও পেমেন্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এখন এখানে একটা কোশ্চেন করার কথা ছিল, কেউ করেন নাই। সেটা হচ্ছে আমরা কুইক বুকসে পার্শিয়াল একটা এস্টিমেট থেকে পার্শিয়াল ইনভয়েস করতে পারছিলাম, তাই না? কিন্তু জেরোতে এটা করা পসিবল না। কথা বুঝে আসছে? জেরোতে আপনাকে একটা কোড থেকে একটার বেশি ইনভয়েস আপনি করতে পারবেন না। যদি করতে হয় আপনাকে ম্যানুয়ালি গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে জেরোর। ওই ম্যানুয়াল কাজটা ঠিক করতে হবে, দেখেন হ্যাঁ, ম্যানুয়াল কাজটা তখন ওই যে রেফারেন্স নাম্বারে গিয়ে ওই কোটেশনের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আপনি লিখে দিবেন, তাহলে বোঝা যাবে। এস্টিমেট টু পেইডে সাধারণত হ্যাঁ, এস্টিমেট কোড থেকে সুন্দর করে আমি ইনভয়েসে কনভার্ট করে ফেললাম, কিন্তু সমস্যা ওই একটাই যে পার্শিয়াল করা যাবে না। যদি করেন নতুন করে তো আরেকটা ইনভয়েস করবেন, তখন ওই কোটেশনের ওই যে রেফারেন্স নাম্বারটা ওইখানে গিয়ে বসায় দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে না ওটা ওই কোটেশনের জিনিস। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, কোটেশন থেকে ইনভয়েসে করলাম,
ইনভয়েস থেকে আমরা একটা পেমেন্টও করলাম। এবার আসেন যদি ক্রেডিট নোট সৃষ্টি হয়, এরকম হইতে পারে না জি। যে আমি একটা ইনভয়েস করলাম, সেটার একটা ক্রেডিট নোট হইলো, তারপরে পেমেন্ট আসলো। আসেন আমরা একটা এরকম একটা ট্রানজেকশন সৃষ্টি করি। তাহলে প্লাস নিউর পাশে যে ড্রপ ডাউন মেনু, ইনভয়েসে চলে যাব। মার্ক ম্যাক্সওয়েল কি কেউ চিনেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ম্যাক্সওয়েলের নামে আমি একটা ইনভয়েস করতেছি, ঠিক আছে। ইস্যু ডেট কত তারিখে করব? ধরলাম ফেব্রুয়ারির সব থেকে ফেমাস ডেট 14। ডিউ ধরলাম 14 দিনের। আমি তার সাথে কমিউনিকেট হবে 1003, 1006। এটা নিলাম হচ্ছে 15টা। সে আমার কাছে 15টা ইনভয়েস করতেছে, আর এটা নিচ্ছি হচ্ছে 20টা। ওকে, আমার সবকিছু অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে, ট্যাক্স রেট 20% ধরলাম। এবার ডিরেক্ট অ্যাপ্রুভ করে দিই। আর অপশনগুলো আমি দেখালাম না, ঠিক আছে, কারণ অপশনগুলো আমি দেখানোর জন্য তখন সেভ করছি, নাহলে ড্রাফট থেকে আউটিং অ্যাপ্রুভালে কিভাবে যায় তারপরে অ্যাপ্রুভাল। এবার আসেন ম্যাক্সওয়েলের নামে কত তারিখ? 28 ফেব্রুয়ারি, সরি 14 ফেব্রুয়ারিতে সে তার নামে একটা কি ইনভয়েস ক্রিয়েট হয়েছে, তাই তো। এখন তার নামে আমি একটা কি করব, একটা ক্রেডিট নোট। সে 15টা নিছে, সে কি করছে 5টা আইটেম, সে তার কাছে মনে হচ্ছে যে 5টা আইটেমে কোনো ডিফেক্ট আছে, 5টা আইটেম সে আমাকে ফেরত দিবে। তা আসেন এইবার ক্রেডিট নোট করার জন্য আমি ইনভয়েসটাকে ওপেন করব আগে। অবশ্যই দুইটা ট্যাব ব্যবহার করবেন, একটা ট্যাবে ইনভয়েসটাকে ওপেন রাখবেন, আরেকটা ট্যাবে সেম ইনভয়েসটা রেখে দেন এই যে ড্রপ 3টা ডট আছে সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাওয়ার্ডিং পেমেন্ট, ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট। দেখেন জেরো এই কাজটা সবচেয়ে ভালো করছে, যে আমরা যদি কুইক বুকসে হইতো আমরা কি করতে হইতো, ক্রেডিট নোটে গিয়ে নতুন করে জিনিসটাকে লিখতে হইতো, তাই না। কিন্তু জেরোতে ওই ইনভয়েসের ভিতরেই তারা অপশন দিয়ে রাখছে যে ক্রেডিট নোট করার জন্য। তাহলে আসেন এটা করলে আমার জন্য কি সুবিধা হবে, তাহলে আমার ভুলের সংখ্যাটা কম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি ফেব্রুয়ারি 2023 20 তারিখে সে আমাকে ফেরত দিচ্ছে, এটা না, 5টা আইটেম সে আমাকে ফেরত দিচ্ছে। 5টা আইটেম ফেরত দিল, ট্যাক্স এক্সক্লুসিভ। সেভ অ্যাজ ড্রাফট, এটাকে ড্রাফট আকারে সেভ করি। এটার প্রসেসটাও দেখেন। ওকে, এখন এটা কোথায় আছে? ড্রাফট আকারে ইনভয়েসের ভিতরে ড্রাফট প্যানেলে আছে। আমি এটাকে প্রথমে কি করব, সাবমিট ফর অ্যাপ্রুভাল। ঠিক সেম ভাবে সেটা ড্রাফট থেকে চলে যাবে কি অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভালে চলে যাবে। অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভাল থেকে আমি কি করব, অ্যাপ্রুভে দিব। তাহলে সেটা কোথায় চলে যাবে, অ্যাওয়ার্ডিং পেমেন্টে। অ্যাওয়ার্ডিং পেমেন্টে চলে গেছে ক্রেডিট নোট। এবার আমরা ওই ইনভয়েসটাকে ওপেন করব। আমরা ওই ইনভয়েসটাকে ওপেন করব। ওপেন করার পর নিচে একটা ভালো করে সুন্দর একটা জিনিস দেখেন, আমার ইনভয়েসের ভ্যালু ছিল 5820 জিবিপি। তারা এখানে বলতেছে জিবিপি 1860 ক্রেডিট অ্যাভেলেবেল, অ্যাপ্লাই ক্রেডিট নামক তার একটা অপশন দিচ্ছে। আপনি কি এই ক্রেডিটটা এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন? তারা আপনাকে কোশ্চেন করতেছে। যদি অ্যাপ্লাই করতে না চান তাহলে ওয়েল, কোনো সমস্যা নাই, পেমেন্ট করে দিবেন। আর যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আমরা কি করব, এই অপশনে ক্লিক করব। আমরা অবশ্যই চাই যে ক্রেডিটটা কি অ্যাপ্লাই হোক, তাহলে অ্যাপ্লাই ক্রেডিটে যাব। দেখেন এখন আপনাকে বলতেছে রেফারেন্স নাম্বার দেওয়ার জন্য কত আপনার ক্রেডিট নোট হয়েছে 1860 জিবিপি। এখন আপনি কত অ্যাপ্লাই করবেন,
কত সম্পূর্ণটা যদি অ্যাপ্লাই করেন তাহলে সম্পূর্ণটাই কি অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি চাইলে 1000 জিবিপি অ্যাপ্লাই করে রাখতে পারেন, বাকি যে 860 টাকা জিবিপি আছে সেটা আপনি পরের কোনো ইনভয়েসের জন্য রেখে দিতে পারেন, দুইটাই করা যায়। আমরা প্রথমে কি সম্পূর্ণটা অ্যাপ্লাই করব। তাহলে দেখেন ইনভয়েসের ভ্যালু ছিল এত, ক্রেডিট নোট হয়েছে 1860, তাহলে অ্যামাউন্ট আর ডিউ আছে কত 3960। এখন সে আমাকে পেমেন্ট করবে কত 3960। দেখেন এই যে আমি যে প্রসেসগুলো করছি, এই যে হিস্ট্রি আর নোটস এর ভিতরে কিন্তু সবগুলো আছে, এই যে দেখছেন সম্পূর্ণ জিনিস কিভাবে ক্রিয়েট করছি, এডিট প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ জিনিস সে আমাকে দেখাচ্ছে। ওকে, এবার আমি পেমেন্ট পাবো 3960-এর। এবার আসি আমি অ্যাড পেমেন্টে চলে যাই, দেখেন পেমেন্ট আমাকে বলতেছে 3960। মার্চের 1 তারিখ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা নিচ্ছি, আমি অ্যাড করে দিলাম। তাহলে আমার অ্যাকাউন্টিং এর কি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট না? এই যে পেইড অপশনে গেলে আমি জিনিসটা দেখতে পাবো। তাহলে প্রথমে কি করলাম, একটা ইনভয়েস ক্রিয়েট করলাম, তারপরে সেই ইনভয়েসের আন্ডারে আমি একটা ক্রেডিট নোট সৃষ্টি করছি, তারপরে আমি ক্রেডিট নোটটাকে অ্যাপ্লাই করে দেন আমি পেমেন্ট করছি। এমনও তো হইতে পারে যে আগে পেমেন্ট হয়ে যায়, পরবর্তীতে ক্রেডিট নোটটা থাকে। এটার প্রসেসও আমরা কুইক বুকসে জানি, তাই না? যে ওই ক্রেডিট নোটটা কি জীবিত অবস্থায় থাকে, পরবর্তীতে যদি ওই কন্ট্রাক্টের সাথে যদি কোনো ইনভয়েস সৃষ্টি হয়, তখন গিয়ে আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? আসেন আমরা এটা একটু দেখার চেষ্টা করি। ওকে, তার ইস্যু ডেটটা দিই। ডিউ ডেটটা 14 দিনের। ইনভয়েস নাম্বার এটা হচ্ছে রিকি পন্টিং এর নামে এপ্রিলের 1, 2023-এ একটা ইনভয়েস ক্রিয়েট করতেছি। ইনভয়েসটাকে আমি ডিরেক্ট অ্যাপ্রুভ করে দিই। অল সেন্টারে গেলে আমি রিকি পন্টিং এর যে ইনভয়েসটা আছে সেটা আমরা দেখতে পাবো। এবার আসেন রিকি পন্টিং এর ইনভয়েসটা একটু ওপেন করি। এবার আসেন আগে পেমেন্ট করে দিই। পেমেন্ট হচ্ছে এপ্রিল 2023-এর 15 তারিখ, ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা নিয়ে অ্যাড করে দিই। তাহলে আমার কি হিসাব অনুযায়ী আমার অ্যাকাউন্টিং এর সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তাই না? তাই তো? রিকি পন্টিং এর কাছ থেকে এপ্রিলের 1 তারিখে নেওয়া হয়েছে, একটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে, 15 তারিখে তার কি হয়েছে পেমেন্টটা কমপ্লিট হয়েছে। কত টাকা 2700। এখন তার নামে সে কি করলো, পেমেন্টের ইয়াতে যাই, 15 তারিখের পরে সে 18 তারিখে 50টা জায়গায় সে কি করলো 5টা আমাকে ফেরত দিয়ে দিল। 50টা জায়গায় কি 5টা আমাকে ফেরত দিল। তো এখন একটা ক্রেডিট নোট করতে হবে। ক্রেডিট নোটটা তাহলে এখন তো আর ইনভয়েসের তো কাজ শেষ, ওর ভিতরে তার আমি কাজ করতে পারবো না। এখন আমাকে আবার আসতে হবে কোথায়, সেলস ওভারভিউতে। আসার পরে প্লাস নিউ এর পাশে ড্রপ ডাউন মেনু থেকে ক্রেডিট নোটে চলে যাব। ক্রেডিট নোটে যাওয়ার পরে ওই ব্যক্তির নাম লিখবো, কয় তারিখ, মার্চ 2023, 15 তারিখে পেমেন্ট হয়েছিল, তাই না? ধরলাম 30 তারিখে সে আমাকে ফেরত পাঠাইছে। কোনটা? 1007, আইটেম নাম্বার 1007। সে আমাকে 5টা ফেরত দিয়েছে। ট্যাক্স রেটটা আগে কি দিয়ে আসছি, 20%। ওকে, আচ্ছা, এখন এটাকে আমি ডিরেক্ট অ্যাপ্রুভ করে রাখলাম।
এখন এই যে দেখেন ডিকি পন্টিং এর নামে কি একটা ডিউ রয়ে গেছে না? হ্যাঁ, ক্রেডিট নোট দেখা যাচ্ছে মাইনাস কত 270। এখন এরপরে গিয়ে যখন আমি রিকি পন্টিং এর নামে আরেকটা ইনভয়েস করতে যাব তখন এইটার অ্যাপ্লাই এর প্রশ্নটা আমার সামনে আসবে। কিভাবে আসে একটু দেখেন। নিউ ইনভয়েসে চলে যাই। আইটেম, এখন আইটেম যে সেম হইতে হবে এমন না, যে কোনো আইটেম সে আমার কাছ থেকে পারচেজ করতে পারে, শুধু ভ্যালুটা অ্যাডজাস্ট। ভ্যালুটা অ্যাডজাস্ট করতে হবে, রাইট। এখানে তাহলে আমি একটু ডেটটাকে পিক করে দিই। ধরলাম জুলাইয়ের 2023, এপ্রিল ছিল না, মার্চ, ডিউ ডেটটা ধরলাম হচ্ছে 14 দিনের ছিল। এখন সে আমার কাছ থেকে করছে হচ্ছে 1005, 6400 টাকার একটা ইনভয়েস। ওকে, 20% দিয়ে আমি আপাতত পক্ষে অ্যাপ্রুভ করে দিই। এই যে দেখেন, এখন আপনার সামনে কি বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ক্রেডিট টু দিস ইনভয়েস, মানে রিকি পন্টিং এর নামে 270 ক্রেডিট এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ধরে নেন আপনি কোনো কারণে এখানে ভুলেই গেছেন, স্কিপ করে দিয়ে দিছেন, ঠিক আছে, করণিক, আমরা তো করণিক ব্যক্তি, এই জন্য ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে গেছে কোনো সমস্যা নাই, ওই ইনভয়েসটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন নিচে কিন্তু আপনাকে আবার সেই অপশনটা তারা শো করতেছে, অ্যাপ্লাই ক্রেডিট, ঠিক আছে। আপনি এবার এখান থেকে কি ক্রেডিটটাকে অ্যাপ্লাই করবেন। 270 অ্যাপ্লাই করলে আর অবশিষ্ট থাকবে 7410। ইনভয়েসের ভ্যালু 7680 জিবিপি। এখন দিতে হবে কত, 7410। ওকে, টাকাটা নগদ রিটার্নের কোনো সিস্টেম নেই হ্যাঁ, সিস্টেমের, ধরেন যে একজনে ফেরত দিল, এটা নগদ ব্যাংক করার জন্য ব্যাংক থেকে দিবেন, স্পেন্ড মানিতে গিয়ে দিবেন, ভালো সম্ভব। ঠিক আছে। দেখেন এখন আর কিন্তু অ্যাওয়ার্ডিং পেমেন্টে ওই ক্রেডিট নোটটা নাই, ক্রেডিট নোটটা কি অ্যাপ্লাই হয়ে তার সম্পূর্ণ কাজ শেষ, এজন্য সেটা পেমেন্টের অপশনে গিয়ে বসে পড়ছে। তাহলে আমি কি বুঝাইতে পারছি সম্পূর্ণ প্রসেসটা কিভাবে কোটেশন কোড থেকে ইনভয়েসে করতে হয়, পেমেন্ট করতে হয়, প্রথম কাজটা বুঝাইলাম। তারপরে বুঝাইলাম হচ্ছে ইনভয়েস থেকে একটা ক্রেডিট নোট হয়েছে, একটা পেমেন্ট হয়েছে, দেন পরবর্তীতে বুঝাইলাম ইনভয়েস হয়েছে, পেমেন্ট হয়েছে, দেন আবার একটা ক্রেডিট নোট সৃষ্টি হয়েছে, দেন আরেকটা ইনভয়েস করে সেটাকে আমি সেটেল করলাম। ক্লিয়ার? মাইন্ডে বলবো স্যার, বলছে সম্পূর্ণ পেমেন্ট হওয়ার পর ফেরত আসে, এটা আসে। হ্যাঁ, সেটাই সেটাই দেখালাম। এখানে একটা প্রশ্ন ছিল আমার। বলো। আমি ব্যাপারটা বুঝছি, সেটা হলো কি যে ওই যে রিটার্নটা যে করলো, ডিকি পন্টিং এরটা, হ্যাঁ, রিকমেন্ড আগের টেস্টে দেবে রিটার্ন, ম্যাক্সওয়েলেরটা, হ্যাঁ ওইখানে যে রিটার্নটা করলো, এটা তো কোয়ান্টিটি উঠাই করছে, তাই না? এটা নিশ্চয়ই ইনভেন্টরির একটা আছে স্টোর রেজাল্ট, সেটা অটো হয়ে যাচ্ছে এখানে, সেটা অটো হয়ে যাবে, এখানে আমাদের কোনো কিছু করতে হয় না। আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলাকে ওইখানে যে অ্যাকাউন্ট নাম্বার গুলা দিই, সিলেক্ট করি, ওই হিসেবে তারা কাউন্টেড করে, আমাদের আমাদের কোনো কিছু করতে হয় না। সেলস এর কোনো পার্থক্য ওইটা ঠিক করে দেবে, আমাদের ফেরত আসছে সেলস এর অর্গানিক আছে, কিন্তু এখন যে কস্ট এবং সেলের কোনো পার্থক্য না, ওটা না, জেনারেল, এখানে জেনারেল অ্যাকাউন্টিংটাই হয়, যেটা হচ্ছে ফেরতের যে কাজটা সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায় ইনভেন্টরিতে গিয়ে, সেলের পারচেজের গিয়ে। তাহলে আমরা এখান থেকে ইনভয়েস কোড, ক্রেডিট নোটটা দেখলাম। এবার আসেন, ওই সিস্টেম এটা খুব বুঝানো অবভিয়াসলি এই জন্য তো জেরো অনেকটা বেশি, 4.7 বিলিয়ন পিপল এটা ব্যবহার করে, এই জন্য ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, বাংলাদেশেও ইউজ হয়, বাংলাদেশেও জেরো ইউজ করে অনেক প্রতিষ্ঠান, হয়তোবা আমাদের সামনে আসে না, ভিজিবল হয় না, বাট অনেক প্রতিষ্ঠান কিন্তু তারা ব্যবহার করে, তারা ইন্ডিভিজুয়াল মিড লেভেলেরই, ম্যাক্সিমাম মিড লেভেল আর স্মল প্যাটার্নে যারা আছে তারা ব্যবহার করে। আচ্ছা, কিন্তু ইনশাল্লাহ আমরা আশা করতেছি ডে বাই ডে এটার সংখ্যা আরো বেড়ে যাবে, কারণ জেরোটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য আরো বেশি সহজ এটাকে বোঝা বা হ্যান্ডেল করা। আচ্ছা, এবার আসেন রিপিটিং, অনলাইনে দুই বুকে দাও
শুধু অনলাইন, জেরো শুধু অনলাইন। এটা মার্কেট পাওয়া উচিত আসলে। ব্যাপারটা হলো এখন যে আপনার টিআরপি যেগুলো আছে, টিআরপি অনেকটা সলিউশন হয় অবশ্যই এটা দিয়ে কাজ করতে পারে। আচ্ছা, মডিউলে সেট করে অনেকে কি করছে এরকমও অনেকে দেখছি আমি, তারা চেষ্টা করছে যে মানে আর কি এই যে জেরো বা কুইক বুকস এর যে টোটাল ফ্যাক্টরটা, এটা কি জানেন এদের ব্যাক এন্ডে কি কাজ করে? এদের ব্যাক এন্ডে কাজ করে হচ্ছে এক্সেল শিট। এই সবগুলা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে ব্যাক এন্ডে কাজ করে হচ্ছে এক্সেল শিট। বন্ধু। জি, এক্সেল শিটটা এবং জার্নালটা এই দুটাকে বেস ধরে টোটাল এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলা অর্গানাইজড। আপনি কিন্তু চাইলে এই টোটাল সম্পূর্ণ প্রসেসটা, আমার অনেক আগে একটা স্টুডেন্ট আমাকে করে দেখাইছিল, মানে তার ডেমনস্ট্রেশনটা করে দেখাইছে, মানে আর কি একটার সাথে একটা শিট আমরা যেরকম লিংক আপ করি না, এখানে কাজগুলো তো তাই। আমি এক জায়গায় কাজ করতেছি, আরেক জায়গায় রিপোর্ট গিয়ে ফাইনালাইজ হচ্ছে। যারা এক্সেল এক্সপার্ট অনেক দিন ধরে কাজ করতে, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট ছিল, সে আমাকে এরকম কাজ করে দেখাইছে, স্যার দেখেন এটার সাথে এটা কানেক্টেড হয়ে যায়, কিন্তু আমি দেখছি যে ভালো। হ্যাঁ হ্যাঁ, করা যায়। হ্যাঁ, যাই হোক, মানে আর কি এই এই জন্য ব্যাক হ্যান্ডটা এত বেশি স্ট্রং। এক হচ্ছে জার্নাল, জার্নাল কিন্তু যাই বলেন জেরোর থেকে জার্নালটা স্ট্রং হচ্ছে কুইক বুকস। আপনি যে কোনো সফটওয়্যার যাবেন, ক্লাউড অ্যাকাউন্টিং যত সফটওয়্যার আছে, আপনি জার্নালের দিক থেকে কুইক বুকস হচ্ছে ফার্স্ট, এটা কোনো সন্দেহ নাই জার্নালের দিক থেকে। বাট জেরোতে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হওয়াতে আমাদের মানে আর কি অনেকটা কাজের সুবিধা করার জন্য বানানো হয়েছে তো সফটওয়্যারটা, এই জন্য আর কি আমরা ড্রাইভ করতে করতে জিনিসটা আমাদের সহজে আয়ত্তে চলে আসে। যদিও এটা আবার এমনও না যে তাদের জার্নাল স্ট্রং না, অবশ্যই জার্নাল ভালো, বাট কুইক বুকস এর মতো না, কারণ তাদের সেকশন গুলো আলাদা আলাদা তো, এই জন্য আর কি অনেকের কাছে মনে হয় যে একটু উইকেন্ড। যাই হোক, তারপরে যে যেটা ব্যবহার করে, ম্যাক্সিমাম অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ওই সাইডের অঞ্চলগুলোতে কিন্তু জেরোই সব থেকে বেশি প্রায়োরিটি পায়। কুইক বুকসও পায়, বাট জেরোটা প্রায়োরিটি পায়। আচ্ছা, এবার আসেন আমরা রিপিটিং ইনভয়েসে চলে যাই। হ্যাঁ, রিকারিং ইনভয়েস বা রিপিটিং ইনভয়েস, যেটা আমরা ফিউচারিস্টিক কোনো কিছুর ক্ষেত্রে করি, তাই না? এখন এখানে প্রথমে আমাকে বলছে রিপিট দিস ট্রানজেকশন এভরি, কয়টা করে রিপিট হবে? আপনি এখানে সংখ্যা বলে দিলেন একটা। তারপরে রিপিটটা কিভাবে হবে? উইকলি বেসিস না মান্থলি বেসিস? আপনি দেন মান্থলি বেসিস। ইনভয়েসের ডেট ধরে নিলাম জানুয়ারি 2025 থেকে স্টার্ট হবে, 1 তারিখ থেকে, ঠিক আছে? তারপরে ডিউ ডেট, ডিউ তারপরে বলা হইতেছে অফ দ্য ফলোইং মান্থ, ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট, ডেজ আফটার আফটার দ্য এন্ড অফ দ্য ইনভয়েস মান্থ অফ দ্য কারেন্ট মান্থ। আমরা দিলাম ডিউ ডেট বললো, আবার এখানে অফ দ্য ফলোইং মান্থ। আচ্ছা, এন্ড ডেটটা আগে দিয়ে নিই, আগে এন্ড ডেটটা নিয়ে আসি। এন্ড ডেটটা শেষ হবে জুলাই 2025 1 তারিখে গিয়ে শেষ হবে। ড্রাফট আকারে সেভ করব ইনভয়েস টু, কার নামে ইনভয়েসটা হবে সেটা দিলাম। আইটেম দিলাম হচ্ছে 1001 আর হচ্ছে 1005, এটা দিলাম হচ্ছে 8টা, তো দিলাম হচ্ছে 12টা। ধরে নেন ডিসকাউন্ট হবে হচ্ছে 5%, এটাতে দিলাম হচ্ছে 7%। ডিসকাউন্ট কিন্তু পার্সেন্টেজ, আর ট্যাক্স রেটটাকে আমরা একটু ধরি, আপাতত নো ভ্যাট দিই। ওকে, আমার ডিসকাউন্ট সহ সবকিছু ইনক্লুডেড হয়ে গেল, সেভ দিলাম, দেখি না কিনে। ডিউ ডেট ক্যান নট বি এমটি। আচ্ছা বলেন, এবার আপনাদের কাছ থেকে শুনি, এটার একটু ব্যাখ্যা শুনি। ডিউ ডেট অফ দ্য ফলোইং মান্থ, তাহলে সামনে কি দিব বলেন? তারা কিন্তু একটা শূন্যস্থান পূরণের মতো রাখছে, ডিউ ড্যাশ অফ দ্য ফলোইং মান্থ, তারপর ডিউ ড্যাশ ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট, ডিউ ড্যাশ ডেজ আফটার
দ্য এন্ড অফ দ্য ইনভয়েস মান্থ না কারেন্ট অফ দ্য মান্থ, কোনটা দেওয়া যায় বলেন? ফলোইং মান্থ হলে তাহলে আগে কি দিতে পারে? আগে ইনভয়েসটা করে নেব। না না, ডিউ এর এখানে কি দিব, শূন্যস্থানে কি দিব? না, কোনটা? এটা করলেও সেম আসে, এটা করলেও সেম আসবে, এটা করলেও সেম আসবে। হ্যাঁ, বসাইতে হবে, যে কোনো একটা ভ্যালু বসাইতে হবে। ওরা যদি বলে রাখছে 6 মাস পর্যন্ত, আমি এটা কিন্তু সেট করতেছি জানুয়ারি থেকে জুলাই। তো 1 মাস পর তো তাহলে যে 1 ফেব্রুয়ারি হবে। এখানে আমি বলছি 1 প্রতি মাসে একটা করে ক্রিয়েট হবে জানুয়ারি 2025 থেকে, জানুয়ারি 1 থেকে শেষ হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। এখন অফ দ্য ফলোইং মান্থ যদি আমি দিই, তাহলে অফ দ্য ফলোইং মান্থের মিনিংটা কি? হ্যাঁ, এই মাসের পরে। শিওর? আচ্ছা আসেন আমরা একটু ট্রান্সলেট করি, আমাদের তো ট্রান্সলেট বাবা যেমন আছে। আমরা একটু তাকে জিজ্ঞাসা করব, অফ দ্য ফলোইং মান্থ মানে কি? পরের মাসে। তাহলে এখানে কি দিব? 1 ফেব্রুয়ারি। ইয়া কি বলে চন্দন ভাই, কি বলছে? আমি কিন্তু করতেছি 6 মাসের জন্য, তাহলে এখানে দিব কত? 6 না? কয়টা হয় দেখি না। এভরি 1 মান্থ রিপিট হবে, নেক্সট ইনভয়েস জানুয়ারি 1 2025 থেকে জুলাইয়ের 1 পর্যন্ত হবে। ওইখানে আমি কয়টা ইনভয়েস করব? ঠিক আছে, 6টা। ঠিক আছে, মানে আর কি 6 বার হবে প্রতি মাসের শেষে, একবার আপনি যেটা বলছেন একবার করে তো 6 বারই হচ্ছে, 6টা দিতে হবে। ঠিক আছে, এই জন্য একটু ব্রেন স্টর্মিং করে নিলাম। ঠিক আছে, এরপরে তাহলে এটা আমাকে কি করবে? এখনই তো আমরা অ্যাপ্রুভ করতে পারবো না, যখন প্রতি মাসে ইনভয়েস হবে তখন আমরা ড্রাফট আকারে সে আসবে, তাকে আমি অ্যাপ্রুভ করব। যদি এডিট করার প্রয়োজন পড়ে এডিট করে দেন আমি পেমেন্টের অপশনে চলে যাব। ঠিক আছে, এখন পর্যন্ত সে এইভাবেই থাকবে, কোনো কিছু তার হবে না। কথা বুঝাতে পারছি? এটা কি আকারে সেভ হয়েছে? ড্রাফট আকারে সেভ হয়েছে। আসবে জানুয়ারি 1 2025 সে আমার সামনে আসবে, তাকে দেখবো ঠিক আছে কিনা, ঠিক থাকলে তাকে অ্যাপ্রুভ করবো। দেন আবার পরের মাসে আসবে, দেখবো ঠিক আছে কিনা, দেন অ্যাপ্রুভ করবো। এইভাবে করে আমার রিপিটিং ইনভয়েস হয়। এবার আসেন আমাদের যে লাস্ট টপিকটা মেবি, সেটা হচ্ছে রিপোর্ট জেনারেট। হ্যাঁ, ড্যাশবোর্ডে আবার চলে যাই। ওকে, আচ্ছা, রিপোর্টটা আমরা কোথায় দেখবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে রিপোর্টসে চলে যেতে পারি। অবশ্যই আপনাদেরকে বলবো, মার্কেট প্লেসে যখন ক্লাস হবে আপনাদের, ক্লাস হওয়ার আগে আপনারা যে যতগুলা কাজ করতেছেন সবগুলা কাজে চেষ্টা করবেন মোস্ট অফ দ্য রিপোর্ট জেনারেট করে রাখা। তাহলে কি হবে? মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো ক্রিয়েটের সময় সেগুলো আপনি সাবমিট করতে পারবেন বা দেখাইতে পারবেন প্রজেক্ট আকারে, যে আমি এই প্রজেক্টগুলো করছি, সেই প্রজেক্টগুলার আউটপুট হচ্ছে এটা। একটা পোর্টফোলিওটা সুন্দর যাতে ক্রিয়েট হয়। তা আসেন আমরা এখানে প্রফিট এন্ড লসটা দেখতে কেমন একটু যদি আমরা দেখি। এখানে আমি যদি দিই জানুয়ারি 2023 1 তারিখ থেকে কাস্টম ডিসেম্বর 2023-এর 31 পর্যন্ত। ওকে, আপডেট করব। আমাদের কোন ব্যালেন্সই নাই। হ্যাঁ,
কোয়ান্টিটি নিলেন, কোয়ান্টিটি নেবেন। এটা কি তারপরে হচ্ছে তো বলছে এই যে আসছে, কারণ ও এপ্রিল থেকে না, আমার যে অ্যাকাউন্টটা সেট করছিলাম সেটা কি ইউকে বেসড কোম্পানির জন্য ছিল না, স্টার্ট কবে থেকে হয়, এপ্রিল ওই জন্য এপ্রিল থেকে দিতে হয়েছে। এই যে দেখেন প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ এই যে সেল, টোটাল টার্নওভার, গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট, প্রফিট অন অর্ডিনারি বিফোর ট্যাক্সেশন, প্রফিট আফটার ট্যাক্সেশন। আপনি এখানে এক্সপোর্টের অপশন আছে তিনটা, গুগল শিটে নিতে পারবেন, পিডিএফ এ নিতে পারবেন, এক্সেল এ নিতে পারবেন, তিনটা অপশন আছে। আপনি পিডিএফ এ ডাউনলোড করবেন, দেখেন পিডিএফ এ দেখতে কেমন দেখা যায়, এভাবে আসবে। এইভাবে করে যে কয়েকটা রিপোর্ট আপনারা কি জেনারেট করে নেবেন। ঠিক আছে, রিপোর্টের অনেকগুলো আছে, এই যে অনেকগুলো রিপোর্ট আছে, একে করে যাইতে পারবেন। ইভেনলি জার্নাল রিপোর্টও কিন্তু আছে। ঠিক আছে।